কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি আ অনেকদিন পর আসলে আপনাদের সাথে কথা হচ্ছে। দীর্ঘ ২ মাস পরে আশা করি। আ ব্যক্তিগত কিছু সমস্যার জন্য লাইভে আসা হয়নি। তবে আবার নিয়মিত লাইভ শুরু হবে। আ কয়েকদিন পর থেকে মানে আজকে থেকে তো শুরু হয়েই গেল। তো যদি ইন্টারনেট বা এই সমস্যাগুলো না থাকে তাহলে লাইভগুলি নিয়মিত করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি একটি জিনিস একটু আলোকপাত করতে চাই। যেহেতু বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, সাধারণ নির্বাচন হচ্ছে। তো বিভিন্ন দেশে হচ্ছে এবং বিভিন্ন দেশে একটা জিনিস খুব ভয়ানকভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যারা রিফর্মিস্ট আছে, যারা লেবার পার্টি বা যারা রক্ষণশীলতার বাইরে যেসব দলগুলি আছে, তারা ক্ষমতায় আসার একটা প্রবণতা হচ্ছে। এবং ভারতও তো এর ব্যতিক্রম নয়। ভারতও রক্ষণশীলতার বাইরে যে দল আছে, যে জোট আছে, তারা অনেক বেশি সংখ্যক আসন আগের থেকে জোগাড় করেছে এবং যে যে শাসক গোষ্ঠী তার নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা, তার এককভাবে যে সংখ্যাগরিষ্ঠতা, সেটা পাওয়ার পথটা অবরুদ্ধ করে দিয়েছে। আপনি যদি ইরানের দিকে তাকান, ইরানের দিকেও একই ঘটনা। আহ, মানসুর, যিনি নতুন রাইসির মৃত্যুর পর প্রেসিডেন্ট রিফর্মিস্ট ব্যক্তিকেই ইরানের জনগণ বসিয়েছে এবং তিনি তাকে নিয়ে অনেক আলোচনা চলছে, তারপর ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে, সে কি ভাবছে ইত্যাদি। কারণ সে যেহেতু একটু বাম ঘেঁষা রিফর্মিস্ট হিসেবে আমি বলি যে সে আসলে, তারকে নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। আচ্ছা, আজকে যে মানে মসুদ পেজেশকিয়ানের সাথে সাথে অন্যদিকে আরেকটা দেখা যাচ্ছে যে লেবার পার্টি, যে বর্তমানে লেবার পার্টি ইউকে তে আছে, তার সেখানে ঋষি সুনাককে সরিয়ে লেবার পার্টি একজন এসছেন ক্ষমতায়। তো আমি এটাই এখানে বোঝাতে চাইছি যে বিভিন্ন জায়গায় আমাদের আহ, দেশের হোক বা আমাদের দেশের বাইরে হোক বা বিভিন্ন জায়গাতে একটা জিনিস বারবার হচ্ছে, সেটা হচ্ছে যে যারা রিফর্মিস্ট আছে, যারা যারা রক্ষণশীলতার বাইরে যেসব দলগুলি আছে, রাজনৈতিক দলগুলি আছে, সেগুলি ক্ষমতা আসার চেষ্টা করছে। ঠিক আছে, এটা একদিকে খুবই একটা ভালো দিক। আমার আমার সবসময় মনে হয় যে কয়েকটা জিনিস আমি বর্তমানে লক্ষ্য করেছি, যে আহ, বর্তমানে একটা যেমন আমি একটা ছোট উদাহরণ দিই যে আহ, একটি দল যারা একটি রাম মন্দির প্রতিষ্ঠা করলো, রাম মন্দির প্রতিষ্ঠা করার পর সেখান থেকে সে দলটি জিততে পারলো না। মানে জিততে পারলো না বলতে কি, খুব কম ভোটে বা সেইখানে সেই দলটি একটা ধরাশায়ী হলো। ভাবুন একটা জায়গা, যা যেটাকে কেন্দ্র করে রাজনৈতিকটা আবর্তিত হচ্ছে, ধরুন একটা ধর্মীয় একটা আবর্তন হচ্ছে, উম, মানুষ কিন্তু বুঝে গেছে যে এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই মন্দিরটি বানানো হয়েছে বর্তমানে এই ভোটের এটা কাটানোর জন্য, ভোটের এই অবস্থাটাকে কাটানোর জন্য, তাই না? তো এই এই হচ্ছে বিষয়। মানে একটি পার্টি যদি ধর্মীয় পার্টি হচ্ছে, দক্ষিণপন্থী পার্টি জিততে পারেনি বা সেখানকার লোকেরা মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে আপনি ভাবুন যে একটি সফট ড্রিঙ্কস এসেছে, এবং আমি বলছি এটা একটি ধর্মীয় সফট ড্রিঙ্কস, এটা অন্য দেশে আমি কোনো দেশের নাম নিচ্ছি না, আমি সেই হিসাবে কোনো নির্দিষ্ট নাম নিচ্ছি না, যেহেতু এখানে কপিরাইট বা এগুলো ইস্যু থাকে। তো একটা একটা ধর্মীয় কেন্দ্রিক একটা সফট ড্রিঙ্কস, তো সফট ড্রিঙ্কসটা আপনি, আপনাকে বলা হচ্ছে সবচেয়ে বড় কথা মিথ্যাচার এটা করা হচ্ছে আপনার সাথে, যে বলছে এটা হচ্ছে ডালিমের জুস। কিন্তু স্বাভাবিক যে সফট ড্রিঙ্কস, সেখানে জুসের কোনো জুস এবং সফট ড্রিঙ্কস আলাদা। হ্যাঁ, বলছি এটা হচ্ছে 100% খাঁটি ডালিম থেকে বানানো ইত্যাদি, মিথ্যে কথা। এটা খেলে বিভিন্ন রকম সোয়াব হবে ইত্যাদি। তো সেখান থেকে মানুষ কিন্তু বুঝে গেছে যে এগুলো হচ্ছে, এখন আমি দেখলাম যে যখন এই জিনিসটির দাম 250-300 টাকা করা হচ্ছে, মানুষ বলছে এটা হচ্ছে ধর্ম ব্যবসা, এটা ধর্মকে পুঁজি করে এই জিনিসটাকে বেচা হচ্ছে। এর কারণ হচ্ছে এটা যে এই বিষয়টা ধর্মকে পুঁজি করে যে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে না, এটা অনেক দিন থেকে হয়ে আসছে এবং মানুষ অভ্যস্ত, মানে এই ছকটা জানে। তো এই আমি বললাম যে এই এই দুটো ক্ষেত্রে আমি দেখালাম যে দুটো ক্ষেত্রে কিন্তু মানুষ, কিন্তু সাধারণ মানুষ অনেক সচেতন যে ধর্ম একটা ইনস্টিটিউশন, ধর্ম থেকে যে জিনিসটা আসছে সেটাকে চোখ বন্ধ করে কিনে নেবো বা চোখ বন্ধ করে তারা যেটা বলছে যেটা বিশ্বাস করবো, সেই জায়গাটা নেই। ঋষি সুনাকের ক্ষেত্রেও তাই হয়েছে। ঋষি সুনাককে অনেকে প্রো ইন্ডিয়ান বলেছে, অনেকে, কারণ ঋষি সুনাকের অভিবাসী বিরোধী কিছু নীতি ছিল বা ইত্যাদি অনেক কিছু ছিল। কিন্তু এই জায়গাগুলোকে ঋষি সুনাককে সাধারণ লোকেরা সাধারণ ভালোভাবে নেয়নি।
এবং সেখান থেকে তাকে সরতে হয়েছে। ইরানে তো অবশ্যই, ইরানে আপনি জানেন যে ইরানের সাধারণ জনগণের সাথে শাসক দলের একটা অনেকদিন ধরে গন্ডগোল চলছিল। শাসক দলের সাথে ইরানের যে গন্ডগোলটা, যারা প্রোগ্রেসিভ আছে, আপনি মাইশা আমিনি বা পরবর্তীকালে যে মৃত্যুগুলো হয়েছে, বা মোরাল পুলিশিং এর বিরুদ্ধে মানুষ ফুঁসছিল। এবং এইটা আমাদের মানে আমি দেখলাম নিউজ বা টিভি চ্যানেল এগুলো এতটা কভার করে না, নিউজ বা টিভি চ্যানেলের বিষয়গুলোকে। তো এই জায়গাটা আমি একটা জিনিস একটু দেখাতে চাই, যে এই যে এখানে যে রিফর্মিস্ট একজন ব্যক্তি আসলো, এবং এই যে সব জায়গায় যে লেবার পার্টি, বা আপনি অস্ট্রেলিয়াও দেখবেন সব জায়গাতে যে দক্ষিণপন্থীদের একটা পরাজয়, বা বামপন্থীদের বা উত্থান, বা সেকুলার দলগুলোর উত্থান, এই এই যে এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? এটা আসলে এই জন্যই আমি বলছি কথাটা, যে আনন্দের বিষয় তো অবশ্যই, এটা আপাতত দৃষ্টিতে আপনার মধ্যে আনন্দের বিষয় যে সেকুলার পার্টি গুলো এসছে। আমি এর আগের ভিডিওতেই, যদিও সেই ভিডিওটা অনেকেই দেখেননি কারণ রিচ এটা যাচ্ছে না তেমন একটা, ভিডিও গুলো যেহেতু অনেকদিন ভিডিও এই পেজটা বন্ধ ছিল। আহ, তো যাই হোক, যে বিষয়টা হচ্ছে এখানে, সেটা হচ্ছে এটা যে আহ, আমি এটা কিন্তু দেখিয়েছিলাম যে যদিও এটা সত্যি কথা যে একক সংখ্যাগরিষ্ঠতা একটা দক্ষিণপন্থী দল ভারতে পায়নি, কিন্তু এর মানে কিন্তু এই নয় যে উম, মানে এই মানে কিন্তু এই নয় যে দলটি মানে হিন্দুত্ববাদ যেটা বলা হচ্ছে যে হিন্দুত্ববাদের পতন হলো, আর সেকুলারিজম আবার মানে ভারতবর্ষে সেকুলার চিন্তাধারা আবার উত্থান হলো। এটা মিথ্যা কথা, এটা হয়নি। কারণ যদি এটা হয়েই থাকতো তাহলে দক্ষিণপন্থী যে দলটি সেটি 3 অঙ্কের ভোট পেত না, এবং বাকি যে সেকুলার দলগুলো সেগুলো প্রত্যেকটা 100-র নিচে ভোটে আটকে আছে, এবং যে দক্ষিণপন্থী দলটি আছে সেটা 200-র উপরে ভোট নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম একটা অসম একটা অবস্থান সৃষ্টি হতো না। হ্যাঁ, এটা মানছি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে দেয়নি, কিন্তু এরকম একটা অসম একটা ভাবনা চিন্তা থাকতো না। আচ্ছা, এইটা হচ্ছে, কিন্তু আমি অন্যদিকে আরেকটা জিনিস দেখাই, এটা তো আগের দিনকে আমি আলোচনা করেছিলাম, সেটা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কি বলেছিলাম। খুব সংক্ষেপে ছোট্ট একটা আলোচনা ছিল। আজকে দেখাবো হচ্ছে যে লেবার পার্টি যাদের কথা আমরা বলছি, যাদের মূল বিষয়গুলো থাকে হচ্ছে, আমি টপিক গুলো এরকম থাকে, তারা নিশ্চয়ই ধর্ম নিয়ে কথা বলবে না, তারা মন্দির মসজিদ নিয়ে কথা বলবে না, তারা কোন ধর্ম বিপদে আছে, হ্যাঁ, এবং এভাবে জেগে উঠতে হবে সাধারণ লোককে, এই নিয়ে কথা বলবে না। তাদের লক্ষ্য থাকে হচ্ছে ধরুন যে আহ স্বাস্থ্য চিকিৎসা বা স্বাস্থ্য বা চিকিৎসা খাতে কতটা বিনিয়োগ হওয়া উচিত, চিকিৎসা সবাই পাচ্ছে কিনা, তারপর হচ্ছে নারী এবং শিশু কল্যাণ নিয়ে কি কি কাজ হচ্ছে, কি কি কাজ হচ্ছে না, হ্যাঁ, ইত্যাদি নিয়ে, এবং এবং ইভেন আপনার গ্রিন এনার্জি নিয়ে কথা, বিভিন্ন রকম কথা হয়। কিন্তু আমরা একটা ছোট উদাহরণ দিই যে আহ, এই যে লেবার পার্টিগুলি যেখানে আছে, যেসব পার্টিগুলোকে আমরা বর্তমানে দেখছি লেবার পার্টি হিসাবে বুঝছি, এর মধ্যেই মূলত ধর্মীয় মানে শস্যের মধ্যে ভূত যেটাকে বলা হয়, ধর্মীয় ব্যক্তিরা সমস্ত বসে আছে, এবং ধর্মীয় ব্যক্তিরা কিভাবে আহ, এই লেবার পার্টি থেকে, মানে আমি একটা স্ট্র্যাটেজি বার বলছি, কি করে একজন ধর্মীয় লোক কি করে তার আত্মপ্রকাশ ঘটায়, সেটা আমি আজকে একটু আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি এটা ব্রিটেনেরই একটু ঘটনা দিই, যেহেতু ব্রিটেন বর্তমানে ঋষি সুনককে হটিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমি সেখান থেকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, আমি একটা গার্ডিয়ানের একটা পেজ দেখালাম, দেখাচ্ছি। এখানে লেখা আছে, ডোন্ট টেক আস ফর গ্রান্টেড, মুসলিম ভোটার্স সেন্ড মেসেজ টু লেবার ওভার ইটস গাজা স্ট্যান্স। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা যে যে মুসলিম যে দলগুলি আছে, লেস্টারে আছে, এবং তারপরে হচ্ছে আপনার ব্ল্যাকবার্নে আছে, ব্ল্যাকবার্ন রোভার্স বা ব্ল্যাকবার্ন, এবং এই এই লেস্টারে, তো এই দুটো জায়গাতে আহ, আপনার ইন্ডিপেন্ডেন্ট পার্টি মুসলিমরা দিয়েছে। এবং আপনার মনে রাখতে হবে যে এই যে যে ব্যক্তি এই যে শওকত আদমকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছিল। তো শওকত আদম এখন যে বিষয়টা এখানে কাজ করছে সেটা হচ্ছে এটা যে যেহেতু লেবার পার্টি, আপনার ইউকে লেবার পার্টি গাজা নিয়ে এই বছর গাজা নিয়ে তেমন একটা কথা বলেনি, এটাকে পুঁজি করে এই শওকত আদম সহ আরো অনেক আছে যারা ব্যক্তিরা, আমি পরবর্তীকালে ধীরে ধীরে বলবো, তারা ধীরে ধীরে আলাদা ইন্ডিপেন্ডেন্ট দল গঠন করেছে। মানে ইন্ডিপেন্ডেন্ট দল বলতে এক এক ভাবে দাঁড়িয়েছে, এবং এক এক ভাবে দাঁড়িয়ে সে জিতেছে, মানে লেবার পার্টির ব্যক্তিকে পতন ঘটিয়েছে। মানে লেবার পার্টির, আমি নামটা ভুলে গেছি কাকে, কি আসলে, আচ্ছা হ্যাঁ, লেখা আছে লেবার্স হচ্ছে জোনাথন ইয়াশওয়ার্থ, একজন ব্যক্তি, একজন ব্রিটিশ,
তিনি লেস্টারের সাউথে, দক্ষিণ লেস্টারের প্রো প্যালেস্টিনিয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট শওকত আদম তার কাছে পরাজিত হয়েছে। এটা বলছে ইট ওয়াজ ওয়াইডলি সিন অ্যাজ ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট অফ ইলেকশন নাইট। ঠিক আছে, তো অদ্ভুত বিষয়, মানে এই যে জোনাথন অ্যাশওয়ার্থ খুব পপুলার একজন ফিগার। সে কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে, আপনি যদি কখনো শুনে থাকেন। সে কি করে বর্তমানে এই যে ভাই পাবলিক হেলথের কথা, পাবলিক হেলথের এত খরচা কেন, ইন্স্যুরেন্স গুলো কি করে ঢোকাচ্ছে ইত্যাদি। কিন্তু এইসব বাদ দিয়ে সে কেন গাজা নিয়ে কথা বলেনি, সেই নিয়ে শওকত আদম এককভাবে, আপনার মনে রাখতে হবে, একটা ব্রিটেনের মাটিতে বা লন্ডনের মাটিতে, আমি একটু ধরতে যাচ্ছি, বিদেশের মাটিতে গাজা নিয়ে কথা বলে এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে লেবার পার্টি একটা খুব প্রতিষ্ঠিত পার্টি, বর্তমানে ক্ষমতায় আসছে, এরকম একটি পার্টির একজনকে পতন ঘটিয়ে তারা ক্ষমতায় এসছে। জাস্ট তারা বলছে গাজা নিয়ে কোনো কথা বলা হয়নি। আচ্ছা, মনে রাখতে হবে এই শওকত আদম বা এরা কিন্তু মূলত বাম ঘেঁষা লোকই ছিল। এবারে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে। এটা হেডিং হচ্ছে ডোন্ট টেক আস ফর গ্রান্টেড, মুসলিম ভোটার্স সেন্ড মেসেজ টু লেবার ওভার ইটস গাজা স্ট্যান্স। দ্বিতীয় গার্জিয়ানের একটা জিনিস দেখাচ্ছি। এটা Muslim vote group says, sorry, uh, Muslim vote group says it will target labor ministers and whip at the next federal election. মুসলিম ভোট গ্রুপ, যারা মূলত এতদিন বড় হয়েছিল, মুসলিম ভোট গ্রুপ মনে রাখতে হবে, কোট অ্যান্ড কোট মুসলিম ভোট গ্রুপ, তারা নিজেদেরকে বলছে আমরা হচ্ছে মুসলিম ভোট গ্রুপ, আমরা কিন্তু সাধারণ ভোট গ্রুপ নয়, আমরা মুসলিম কোট অ্যান্ড কোট মুসলিম ভোট গ্রুপ। তারা বলছে আমাদের বর্তমান টার্গেট হবে যে লেবার পার্টির যারা আছে তাদেরকে রিপ্লেস করে দেওয়া। কেন? কারণ লেবার পার্টি সবচেয়ে বেশি ক্ষমতা আছে এবং তারা সেকুলার ভাবধারার মধ্যে আছে এবং তাদেরই ছত্রছায়ায় কিন্তু এরা বেড়ে উঠেছে। আপনি দেখবেন, আমি এখানে যদি দেখাতে পারলাম না হয়তো, এখানে যারা যারা প্রো প্যালেস্তিনিয়ান হিসাবে বা প্রো প্যালেস্তিনিয়ান পার্টি বা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা জিতছে, এই এখানে মানে যেসব লোকেরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যেসব আহ, আপনার বলতে পারি যে যেসব ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা জিতছে, যাদের যাদের মোটেই হচ্ছে প্রো প্যালেস্টিনিয়ান, একটা 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 প্রো প্যালেস্টিনিয়ান বা গাজা স্ট্যান্স, গাজার পক্ষে দাঁড়িয়ে তারা যে ভোট সংগ্রহ করছে, যদি ধরি গাজা বিষয়টি যদি আমি ধর্মীয় ধরি নাও ধরি, সেকুলারই ধরি, তাও আপনাকে মনে রাখতে হবে যে গাজা কেন্দ্রিক যে জেতাটা হচ্ছে, গাজা কেন্দ্রিক তারা যে জিতছে, তার কিন্তু লেবার পার্টির কাউকে না কাউকে মানে পরাজিত করে কিন্তু তারা ক্ষমতায় আসছে। এরা কারা? এই যে যারা ইন্ডিপেন্ডেন্ট পার্টি প্রার্থী কারা, তারা কিন্তু এক সময় লেবার পার্টির অংশ ছিল। যারা এখানে দাঁড়িয়েছে প্রত্যেকে, একজন আইটি কনসালটেন্টকে দেখলাম যিনি প্রো প্যালেস্তিনিয়ান হিসাবে জিতেছে, বা বাকিদের যারাকে দেখলাম তারা প্রো প্যালেস্টিনিয়ান, একটা বিক্ষুব্ধ একজন লেবার পার্টি নিজেকে পরিচয় দিয়ে সে বাইরে এসে লেবার পার্টি একজনকে হারিয়েছে। তাহলে আমাকে কি বুঝতে হবে এখানে, এই টোটাল বিষয়টাকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে লেবার পার্টি আজকে এতদিন যাদেরকে বড় করেছে, যাদের পক্ষে কথা বলেছে, যাদের অধিকার নিয়ে কথা বলেছে, কেবলমাত্র গাজা নিয়ে একটা ছোট একটা বিষয়, যে নির্দিষ্ট একটা বিষয় গাজা নিয়ে এবং এই নিয়ে কথা না বলার জন্য, বা অল্প কথা বলার জন্য, বা ব্যাপারটাকে সাধারণভাবে একটা প্রতিবাদের জন্য তারা সেখান থেকে বেরিয়ে এসে, এবং এটা অনেক পুরনো পরিকল্পনা, সেখান থেকে বেরিয়ে এসে তারা একটা স্বাধীন প্রার্থী দিয়েছে, স্বাধীন প্রার্থী দিয়ে সেখানে জিতেছে। এবং এই এই এখানে একটা খুব সুন্দর লিখেছে, হুম, যে এখানে দেখাচ্ছি আপনাকে, এ নিউ, ভাবুন এটা, এ নিউ grassroots political movement called the Muslim Vote says it will back at least 3 independent candidates aiming to topple labor ministers. তো এই তিনজন যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তারা দিচ্ছে এবং ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে তাদের এই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কিন্তু আরো বাড়তে থাকবে। তো এই যে তারা ক্যান্ডিডেট গুলোকে দিচ্ছে, এদের মূল টার্গেটই হচ্ছে মুসলিম ভোট সংগ্রহ করা এবং যেসব জায়গাতে মুসলিম অধ্যুষিত সেই সব জায়গাতে তাদের অধিকার রাখা। এবং সেখানে আমি একটা বিষয়, এখানে মুশকিলটা কোন জায়গাটা আমি বলি, এখানে মুশকিলটা হচ্ছে এইটা যে এই সব জায়গা থেকে ভবিষ্যতে আর কোনো লেবার পার্টি বা অন্য কোনো সেকুলার দল জেতার জায়গা রাখে না। কারণ অলরেডি মুসলিমরা বুঝে গেছে যে আমরা এখানে শক্তিশালী এবং এখানে আহ চাইলেই আমরা মুসলিম কোন ব্যক্তিকে জেতাতে পারি। সুতরাং অমুসলিম বা অন্য পার্টি বা অন্য ভাবধারা এই জিনিসগুলো এখানে না আসাই সমীচীন। যেমন এখানে একজন ইন্ডিপেন্ডেন্ট পার্টি যখনই জিতালো তখনই তারা কিন্তু বুঝিয়ে দিল যে আমরা এখানে
জিততে পারি। হ্যাঁ, আমরা এখানে জিততে পারি। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে একটু দেখাই। এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এইগুলো হয়তো অনেকের সাথে কি চর্বিত চর্বণ লাগছে, কিন্তু এই বিষয়গুলো কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা অস্ট্রেলিয়া চলে এসেছে এখন। অস্ট্রেলিয়াতে এক্সাইলড লেবার সেনেটরস ডোনেশন টু বারবি হেটিং ইসলামিক টিভি স্টুডিও রিভিলড। তো এইটা এখানে যে বিষয়টা হচ্ছে যে ইনার নাম হচ্ছে খুব সম্ভবত ফাতেমা পেমান। তো এই ফাতেমা পেমান কি করেছেন, সরি, ফাতেমা পেমান যেটা করেছে সেটা হচ্ছে সে একজন লেবার সেনেটর, মানে লেবার পার্টি একজন সেনেটর, যিনি সেকুলার ভাব দাবায় রাখে। তিনি ওই একটা, আপনি জানেন দেখেছেন যে ওয়ান পাথ চ্যানেল বলে একটা চ্যানেল আছে অস্ট্রেলিয়া থেকে, একটা মুসলিম চ্যানেল আছে ওয়ান পাথ নেটওয়ার্ক, এরকম একটা নাম আছে, এটা একটা চ্যানেল আছে, ইসলামিক চ্যানেল, দাওয়া চ্যানেল বা দায়ী চ্যানেল, দায়ীদের চ্যানেল। সেইখানে একটা বিশাল পরিমাণ পয়সা সে দিয়েছে। সব মনে রাখবেন, সে একজন লেবার সেনেটর, সে বিশাল পরিমাণ পয়সা এদেরকে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে লিখেছে যে লেবার পার্টি অ্যাজ আর্লি অ্যাজ দিস উইক অ্যাজ আর লিঙ্কস উইথ $1 মিলিয়ন ইসলামিক টেলিভিশন স্টুডিও, ঠিক আছে। তাকে মানে এইটা প্রচুর পরিমাণে ফান্ডিং করছে চ্যানেলটাকে। এবং কেন করছে? হোমোসেক্সুয়ালিটির বিরুদ্ধে লড়তে, এলজিবিটিকিউ এর বিরুদ্ধে লড়তে ইত্যাদি। এবার আপনি জানবেন যে লেবার পার্টির সাথে কিন্তু এই যে এই স্বাধীনতাগুলি, এগুলো বর্ণের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনের স্বাধীনতা, এগুলো লেবার পার্টি বা সেকুলার ভাবধারার সাথেই যায়। তো মূলত সেকুলার যে ভাবধারা আছে তার মধ্যে থেকেই আমার মনে হচ্ছে যে ধর্মীয় একটা ভাবধারার উন্মেষ ঘটছে, যেটা আপনি না ঠেকালে এটা পরবর্তীকালে খুব ভয়ানক আহ, অবস্থা দাঁড়িয়ে যেতে পারে। যাই হোক, আমি এখানে এইটুকু আলোচনা করলাম আজকে, যেহেতু অনেক ক্লাস হয়ে গেছে। তো আমি আরেকটা জিনিস ভবিষ্যতে আলোচনা করব, সেটা হচ্ছে যে আহ, আমরা যে বলি যে এই দলটি থাকুক আরেক দলটা হারিয়ে যাক, মানে আমরা চাই যে যেখানে একটি ধরুন আমাদের লড়াই হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন বা ইসরায়েল, ফিলিস্তিন, আরো বিভিন্ন দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এবং যে বিভিন্ন জায়গায় লড়াই হচ্ছে, এখানে আমরা বলি যে কোনো একটা দল আমরা যদি একটা মুখী হই, তাহলে বলি যে আরেকটা দেশকে নিঃশেষ করে দিতে, আরেকটা দেশকে দখল করে নিতে, ধ্বংস করে দিতে, এরকম বলে আমরা ভেবে আমরা আনন্দ পাই। কিন্তু আদৌ কি আহ, একটা দেশকে, ধরুন আমি আজকে বলছি যে আমেরিকা ধ্বংস হয়ে যায়, তো এই যে আমি যদি এই কথাটা বলে থাকি, তাহলে এটা কি আদৌ জাস্টিফায়েবল? মানে আমি কি আহ, আমি কি চাইছি আসলে? আমরা কি শান্তি চাইছি, নাকি মানে দুটো কোন শক্তির ইকুইলিব্রিয়াম চাইছি, নাকি আমরা একটা দেশের পতন চাইছি কেবলমাত্র? এটুকু, কোন একটা বিশেষ কারণ। তো এই নিয়ে আমি নেক্সট আলোচনাটা করব আগামীকাল, অবশ্যই করব। এবং এখানে আমি দেখাবো যে একটি দেশ যদি পুরোপুরি পতন হয়, বা একটা শক্তি যাকে আমরা ঘৃণা করছি তার যদি পতন হয়ে যায়, সেটা অন্য দিক থেকে আমাদেরই বিপদ ডেকে আনতে পারে, ঠিক আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে একটু একটু সিরিয়াস বিষয়, হয়তো একটু বোরিং লাগবে, বাট স্টিল আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন।